সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সুমাস ওয়ার্ল্ড। আর আজকে আমার লাইফের বেস্ট এক্সপিরিয়েন্স যে ট্রাভেলিং সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ফার্স্ট অফ অল আমরা পুরীতে ছিলাম আর আমাদের আজকে ডে 2 ছিল, সবাই বেরিয়ে গেছে আর এখানে আমি লাল টুকটুকে মডেল হয়ে দাঁড়িয়েছি। অ্যাকচুয়ালি আমরা আজকে পুরো এক্সপ্লোর করতে চলেছি ওড়িশা। ওড়িশা না, অনলি ভুবনেশ্বর, মানে চারিদিকটা আর কি। তো যেখানে ট্যুরিস্ট স্পট যেগুলো থাকে সেগুলো। তো এখানে আমরা বাসেও চলে এসেছি, আমরা যে ওটিডিসির বাসের টিকিট কেটেছিলাম সেখান থেকে। তো আমরা হাফ অ্যান আওয়ার ট্রাভেল করার পর আমরা চলে এসেছি বৌদ্ধ মন্দির, যেটা শান্তির স্তূপ বলা হয়। তো এবার হিস্ট্রি স্টুডেন্ট মাস্টার্সও করে ফেলেছি, তো এবার একটু কাজে লাগানো যাক। তো তোমাদের সাথে শেয়ার করছি এই হিস্ট্রিটা। সো এই যে ধৌলি বৌদ্ধ মন্দিরটা, এই মন্দিরটা 1970-তে সম্রাট অশোক স্থাপন করেছিল, নির্মিত করেছিল। অ্যাকচুয়ালি তখন যে কলিঙ্গ রাজের সাথে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে এখানে দয়া নদী ছিল। এবার দয়া নদীটায় রক্তে পুরো ভেসে গেছিল, তখন এখানে সেই শোকাহত হয়ে পড়েছিল আর কি সম্রাট অশোক। তো তখন তিনি এই কলিঙ্গর যে যুদ্ধের পরে সে বলেছিলেন যে এই ধৌলিটাকে, ভুবনেশ্বরের যে ধৌলি, এখানে সে বৌদ্ধ মন্দির নির্মাণ করবে এবং ভীষণ কারুকার্য করে যেখানে শান্তি প্রতিষ্ঠা করবে। আর এই মন্দিরটা ছিল প্রায় 85 মিটার উঁচু, মানে সমুদ্রপৃষ্ঠ থেকে 85 মিটার উঁচুতে এটা একদম বানানো হয়েছিল, যেটা থেকে পুরো একদম দেখা যাবে কি ভুবনেশ্বরের কিছু কিছু অংশ, যেগুলো দেখতে অসাধারণ ছিল আর পাহাড় মতো মনে হচ্ছিল। আমার যে কি আমার অ্যাকচুয়ালি ভীষণই ভালো লাগে পাহাড়। আর এই মন্দিরে গিয়ে অনেস্টলি বলতে গেলে আমার ভীষণই ভালো লেগেছিল, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ছিল। যেটার ওপরে উঠে বৌদ্ধদেবের তো অতটা ভক্তিজ্ঞান আমরা জানি না, যতটুকু জানি ততটুকু করেছিলাম, কিন্তু এটার ওপর থেকে যে নেচার ভিউটা দেখা যায়, ও মাই গড এত সুন্দর, সেটা বলার মতো না, মানে এক্সপ্রেস করে বলার মতো না যে এতটা সুন্দর ছিল। আর এই ধৌলি বৌদ্ধ মন্দিরের পিছনেই ঠিক ছিল একটা মন্দির, যেটা আমরা গেছিলাম, যে ওখানে শিবলিঙ্গের পুজো করা হয়, যে শিব মন্দির অ্যাকচুয়ালি। তো ওখানে সবাই মনস্কামনা পূরণের জন্য যায়। দেন আবারও 2 ঘন্টা জার্নি করার পর আমরা চলে এসেছি ওড়িশার ক্যাপিটালে ভুবনেশ্বরে। সো ওয়েলকাম টু ভুবনেশ্বর। তো ভুবনেশ্বরে আসার পরে আমাদের ফার্স্ট অ্যাট্রাকশন যেটা, এটা পড়ছে লিঙ্গরাজ টেম্পল, যেটাতে মহাদেবের স্বয়ং দর্শন করে এসেছি। আমি তো ভীষণ আপ্লুত এত সুন্দর দর্শন করার জন্য। আর ভগবান সত্যি এত মনোরমভাবে আমরা দর্শন করেছিলাম, আর এর কারুকার্যটা অসাধারণ। আর এই মন্দিরটা বানাতে যেন 300 বছর লেগেছিল, এত সুন্দর কারুকার্য ছিল এটাই। আর মন্দিরটাতে মহাদেবের হাইট ছিল 8 ফিট, আর সেটা এখন কমতে কমতে এখন 8 ইঞ্চ হয়ে গেছে। বলা হয়েছিল যে কলিতে যখন পাপের উদ্ভব বেড়ে যাবে, তখন মহাদেব আস্তে আস্তে মাটির গর্ভগৃহে প্রবেশ করে যাবেন। সুতরাং এখন 8 ইঞ্চের মতো আছে, সেখানে রূপোর মোড়ক দিয়ে সেখানে মহাদেবকে স্নান করানো হয়, পুজো করা হয়। কিন্তু সত্যি বলতে এত যে শান্তি, সেটা বলে বোঝানো যাবে না। ভুবনেশ্বরের যে কটা টেম্পল আমরা ভিজিট করেছিলাম, এতটা সুন্দর, সেটা বলার বাইরে। আর এর কারুকার্যগুলো অসাধারণ ছিল। আর এখানে ক্যামেরা ছিল না। তো তারপরে আমরা ওখান থেকে ডিরেক্ট বেরোনোর পরে আমরা এখানে দেখো সিঁড়ি উঠতে উঠতে, মানে স্বর্গের সিঁড়ি, ওখানে তো তিথিদিরা বসেই পড়েছে আর আমরা ওপরে আস্তে আস্তে যাচ্ছিলাম। আর আমি সবার মধ্যে পরেছিলাম হাই হিল, মানে যেহেতু আমার ড্রেসের সাথে কন্ট্রাস্ট করে আমি নিয়ে গেছিলাম। এবার এই সিঁড়ি মনে হচ্ছে স্বর্গের সিঁড়ি। এটা হলো উদয়গিরি আর খণ্ডগিরি। তো ফার্স্ট আমরা খণ্ডগিরিতে উঠেছিলাম। আর এখানে সবাই আমাকে অ্যাওয়ার্ড দেবে বলে ভাবছিল, কারণ আমি একটা অ্যাচিভমেন্ট করেছি, যেটা হলো 5 ইঞ্চের হিল পরে আমি পাহাড় চড়েছি। মানে ভাবা যায় এই পাথরের উপরে। আর উদয়গিরির থেকে খণ্ডগিরির হাইটটা প্রচুর উঁচু নিচে থেকে আর কি। এইটার অ্যাপ্রক্সিমেটলি ওই 34 মিটার টিটার এরকম উঠতে হয়। আর ওটা ছিল এই উদয়গিরিটা একটু ইজিলি ওঠা যায়। তো আমরা পরে যাবো উদয়গিরিতে আর কি। তো আমরা ফার্স্ট এটাই ওঠার পরে না, আমার হাত পা ব্যথা করছিল, মনে হচ্ছিল আর উঠতে পারবো কি পারবো না। অ্যাট লাস্ট আমি উঠে মন্দির দর্শন করেছি, করার পর ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। তো তারপরে এখান থেকে আমরা খণ্ডগিরি থেকে উদয়গিরিতে এসেছি, আসার পর আর উঠবো না। তো এখানে না সাধু বাবারা ধ্যান করতো ওই পিছনটায়। আমি আর সঞ্চিতা না পেরে কী করেছি, যে ওখানে বসে পোজ দিয়ে ফটো তুলছিলাম। আর দেন আমরা চলে এসেছি নন্দনকানন, যেটা বলা হয় সাফারির জন্য ভীষণই ভালো। তাই
এখানে দেখো কে ঝুলে আছে, এটা একটা লিপার্ড শুয়েছিল ওপরে গাছের ওপরে। গরম ছিল সেদিন 44 ডিগ্রি, মানে সেদিন আমার শরীরের অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছিলো, যেহেতু সারাটা দিন আমরা জার্নি করেছিলাম। আর এখানে ফক্স দেখতে পাচ্ছ, এখানে আছে টাইগার। আর অনেস্টলি স্পিকিং দ্যাট, যে আমাদের কলকাতার আলিপুরের যে জুটা আছে তার থেকে ভালো ওখানে নেই, মানে আমাদের এটাই সব থেকে বেস্ট আমার এটা মনে হয়, কারণ আমি আলিপুর জুতে 4-5 বার গেছি। তো ছোটো থেকে এটা দেখে ভাবতাম মনে হয় এর থেকেও বেটার কিছু আছে। তো ওড়িশায় ভুবনেশ্বর গিয়ে আমি যেটা গিয়ে বুঝলাম, না ওটাই শুধু জঙ্গল সাফারিটা আছে, কিন্তু জঙ্গল সাফারিতে অতটাও মজা নেই যেটা তোমরা আই থিঙ্ক ডুয়ার্স গেলে পাবে। আর এখানে দেখতে পাচ্ছ লায়ন মামা বসে আছে আর লায়ন মামি ঘুমাচ্ছে। আর তার মধ্যে তোমাদের কি বলবো, এই ক্লিপগুলো একটাও আমার ফোন থেকে তোলো না, আমার বন্ধুদের থেকে চেয়ে চেয়ে নেওয়া, কারণ আমি এতটাই অসুস্থ হয়ে গেছিলাম, আমাদের এতটুকু এনার্জি ছিল না যে দেখবো। মানে এখানে দেখো আবার বাদরেদের সাথে দেখা হয়েছিল, আর এখানে কিছু অস্ট্রিচ ছিল। তো এগুলো দেখছিলাম আর ভাবছিলাম কখন আমি গাড়িতে যাব, আমি কখন হোটেলে ফিরবো, এরকম মনে হচ্ছিল। আর পারছিলাম না, লিটারালি আমার বমি হচ্ছিল। বমি হওয়ার পরে সেখান থেকে খাবার কিছু পাচ্ছিলাম না। আর যেহেতু ওই বললাম না লু বইছিল, তো লুয়ের কারণে দেখো স্নেকগুলো পর্যন্ত, মানে যেখানে জল পড়ছে সেখানে গেছে, বালি এতটা উত্তপ্ত। এখানে তো সব রকমের স্নেক ছিল, কিন্তু স্নেকগুলো ভালোভাবে দেখা যাচ্ছিল না প্রপারলি, ওদের ক্লিয়ার কোনো কিছু ইমেজ দেখা যায় না আর কি। এখানে দেখো কিং কোবরা, বোঝাই যাচ্ছে না কতটা জুম করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ এই লেজার্ড বসে আছে, এটাই আমরা পুরো নন্দনকানন পুরোটা ঘুরেছিলাম, আর যা যা ছিল সব কিছুই এই ভিডিওটাই আছে, তোমরা এটা দেখে নিতে পারো, কারণ এইগুলো ছাড়ার কিচ্ছু নেই। বিশ্বাস করো আমরা শুধু ঠকেছি, মানে ওর ভিতরে কিছু নেই, কাজ হচ্ছে কিছু জায়গায়। তো জানি না এর আগে কারা গেছো কতটা ছিল, এখন এতটুকুই আছে। আর তারপরে আমরা ওখান থেকে নন্দনকানন দিয়ে বেরোনোর পরে আমরা ভেবেছিলাম যে আমরা এবার লাঞ্চ করব, আর লাঞ্চের জন্য এবার আমরা যাব একটা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে গিয়েই দেখলাম এখানে এই থালিটা ছিল অন 70, 170 টাকা, আর 170 টাকায় ওই ডাল ভাত আর তারপরে অ্যাট লাস্ট আমরা আরও 2-3 ঘন্টা জার্নি করার পর কোণার্কের সান টেম্পলে এলাম। আর সান টেম্পলে এসে দেখি সান টেম্পল আর সান দুজনেই যুদ্ধ করছে, আর আমি এখানে পুরো একদম অসুস্থ হয়ে গেছি। আমার নেকলেস সব খুলে ফেলে দিয়েছি, চুল বেঁধে পুরো একাকার, আমার আর এনার্জি নেই। আর এই কোণার্কের সান টেম্পলে ঢুকতে গেলে তোমাদেরকে দিতে হবে 30 টাকা মাথা পিছু, মানে পার হেড 30 রুপিস করে নিচ্ছে ওরা। আর তারপরে ওখান থেকে আমরা গেছিলাম চিল্কাতে, আর চিল্কাতে যেহেতু লেটে গেছিলাম ওই জন্য সব বন্ধ হয়ে গেছিলো, ওই জন্য আর যাইনি আমরা। ওখান থেকে আমরা ফিরে আসি, আর আসার পরে আমরা যাই একটা স্যান্ড আর্টের ভিতরে, যেখানে গিয়ে শুধু স্যান্ড আর্টই পাবে। এখানে বিভিন্ন ধরনের জিনিস এখানে স্যান্ড আর্ট করা, এখানে এই বৌদ্ধদেব আছে, বৌদ্ধদেবের স্যান্ড আর্ট, মানে বিভিন্ন রকমের স্যান্ড আর্টের জিনিসগুলো। আর এখানে তোমরা মোটামুটি ওই আমাদের স্ট্যাচু অফ লিবার্টি বা আমাদের দুর্গা ঠাকুর বা যেগুলো আছে আর কি, যেগুলো আমাদের বাড়ির পাশে ইকো পার্কে আছে, ওগুলো আরও বেশি সুন্দর পাথরের দেখতে। তো যাই হোক, এখানে ছিল ওই মিনিমাইজম যেগুলো জিনিসপত্র ফেমাস সেগুলো স্পাইডারম্যান ছিল, ওগুলো স্যান্ড আর্টের আদলে করা, কিন্তু সিমেন্ট দিয়ে প্লাস্টার করা। এখানে গণেশ ঠাকুর দেখতে পাচ্ছ, ওখানে কালী ঠাকুর, দুর্গা ঠাকুর, দক্ষিণেশ্বর, এগুলোই আর কি দেখানো হয়েছে। আর তোমরা যারা প্রথমবার ওড়িশা ভিজিট করছো, তখন তোমরা কি করবে, যে এই ভুবনেশ্বর বা আউটার যে ট্যুরিস্ট স্পটগুলো তোমরা যদি ঘুরতে চাও, তাহলে ওটিডিসির বাসের টিকিট কাটবে তোমরা, যেটা বিচের পাশে, সবাইকে জিজ্ঞাসা করলে চলে যেতে পারবে। ওটিডিসি মিনস ওড়িশা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন, যেটা একটা সরকারি সংস্থা থেকে আমরা টিকিটগুলো পেয়েছিলাম। ওই 700 সামথিং এরকম ছিল আমাদের টিকিট, পার হেড ছিল। সারাদিন ওরা তোমাদেরকে ঘোরাবে, বাস বুকিং থাকবে এসি বাসে, আর এটা তোমাদেরকে সারাদিন ঘোরাবে, ওরা ঘুরিয়ে তোমাদেরকে আবার স্পটে ড্রপ করে দেবে। সো আই হোপ দিস ক্যান বি হেল্প টু ইউর নেক্সট ট্যুর ইন ওড়িশা। সো আফটার দ্যাট আমরা ওখান থেকে চন্দ্রভাগা বিচে যাব। আর এই চন্দ্রভাগা বীচটা আমি আলাদা রকম কিছু দেখলাম না, কিন্তু একটু ঢেউ কম আছে আর কি। তো এখানে গিয়ে সারাদিনের ধকলের পরে এখানে গিয়ে আমার মনে হয় একটু শান্তি পেয়েছিলাম। কেন বলছি, আমার তো শরীরটা ভীষণই খারাপ ছিল, আর ওদিন না এসিও কাজ করছিল না, বললাম না 44 ডিগ্রি ছিল। আর এখান থেকে আমরা ভীষণ পরিমাণে রিফ্রেশমেন্ট গ্যাদার করে আমরা আবার
গন্তব্যে ফিরবো। গন্তব্যে বলতে আবার হোটেলের দিকে যাব, কিন্তু আমাদেরকে একটা জায়গায় নামিয়ে দেবে, মানে যেখানে বাস স্টপ আর কি ওদের। তারপর ওখান থেকে আমাদেরকে আবার টোটো ধরে মেন জায়গায় যেতে হবে, শ্রী চৈতন্যদেবের স্ট্যাচুর ওখানে। ওখান থেকে আমাদের হোটেল হলো কাকাতুয়ার ওখানে, ফেমাস কাকাতুয়া যে হোটেলটা ওটা। তো যাই হোক, হোটেলটাও খুবই সুন্দর ছিল। তো এখান থেকে আমরা আমাদের সবাইকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। সবাই নেমে ঘুরে টুরে কিছুক্ষণ কাজু বাদামের বনের ভেতর দিয়ে আবার আমরা ফিরবো। তো আমার নেক্সট ডে ব্লগটা অবশ্যই দেখো, যেটা হলো 3rd পার্ট। তো সবাইকে টাটা।